মাঠকর্মীদের দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক প্রশিক্ষণে আজকে আমরা দ্বিতীয় দিনে এসেছি। আমাদের মাঝে আজকে পার্সন হিসেবে উপস্থিত আছেন ঠাকুরা সদর উপজেলার MOMCH জনাব মোহাম্মদ আসিয়া খাতুন। ম্যাডামকে স্বাগতম এবং হচ্ছে যে আপনাকে হাতটা দিতে ম্যাডামকে স্বাগত। তো আমরা মোটামুটি গতকালকে 5টা সেশন শেষ করেছি। 5টা সেশন আপনারা কি দেখছেন বাসায়? দেখছেন? বই দেখছেন? তাহলে কোনো প্রশ্ন আছে নাকি গতকালের সেশনগুলোতে? আর কোনো জানার প্রশ্ন আছে? যেমন হচ্ছে আমি আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কথা বলেছিলাম, পরিবার পরিকল্পনা বিষয়ক কথা বলেছিলাম। ঢাকা মোহাম্মদ রেজা আহমেদ স্যার, যিনি এডিসি, তিনি হচ্ছে পুষ্টি এবং হচ্ছে যক্ষ্মা এই বিষয়ে কথা বলেছেন। এবং আমাদের সহকারী পরিকল্পনা কর্মকর্তা বিশেষ সাহায্য নিয়ে মোটামুটি টপিকস আমাদের বোঝা গেছে, কোনো সমস্যা নেই তো? যাই হোক, আমরা আজকে সেশনে আমরা চলে এসেছি। আজকে আমাদের 2টা টপিক বাকি আছে। একটা হচ্ছে মানে তাদেরকে করতে হয়, পরামর্শ দিতে হয়, ওষুধ দিতে হয়। যেমন জানেন যে ফলিক অ্যাসিড, এই ফলিক অ্যাসিডটাকে 3 মাসের মধ্যে পান। এটা একটা সমস্যা। তারপরে আসলে আমাদের শরীরে তো কিছু থাকে, ওটা দিয়ে কাভার হয়ে যায়। কিন্তু কিছু কিছু কিন্তু দেখবেন যে গ্রামে বাচ্চা হয়েছে, এরকম বাচ্চার ইয়েটা তৈরি হয়, গুলিটা তৈরি হয়, বা হচ্ছে পিছনের কোনোভাবে হয়, এরকম কিন্তু দেখা যায়। এরকম এই জন্য বলা হয় যে হচ্ছে যে যখনই একটা মা জানতে পারবে যে হচ্ছে সে পজিটিভ করছে, তখন সাথে সাথে আসবে যে কোনো স্বাস্থ্যকর্মীর কাছে আসলে তারা তো জানে ফলে কিছু দিতে হবে না, কি দিতে হবে। তারা ভাবে যে অনেকে তো বমি টমি কোনো সমস্যা যদি না হয় কিন্তু আসতেই চায় না। আমার তো কোনো সমস্যা নাই, আমি কেন যাবো? কিন্তু আপনারা যারা যে আপনারা যারা হচ্ছে আপনাদের সব নিজেদের সবার সম্পর্কে তো আপনারা জানেন কে কখন কি করতেছে না করবে, কে পজিটিভ করলো, আপনাদের কাছে কিন্তু ওরা শেয়ার করে। তখন হচ্ছে আপনারা আমরা পড়াশোনার সময় থেকে ভালো রান্না করতে পারি। আচ্ছা, নারীর বুদ্ধি মেধা কম, পুরুষের বুদ্ধি মেধা বেশি। নারী বিয়ের পর শ্বশুর বাড়ি চলে যাবে, পুরুষ বিয়ে করে বউ ঘরে আনবে। স্বামী স্ত্রীর মধ্যে বয়সে স্বামী থেকে ছোট হবে আর স্বামী স্ত্রী থেকে বড় হয়। নারী রূপচর্চা করে, গয়নাগাটি পরে, চুল লম্বা রাখে। পুরুষ রূপচর্চা করে না, চুল ছোট রাখে। তাহলে কাজ, আচার আচরণ, পোশাক পরিচ্ছদ ইত্যাদি ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখতে পাই। এভাবে সমাজ থেকে আমরা যে আচার আচরণ, নিয়ম কানুন, রীতিনীতি শিখছি, সেগুলো এক এক সমাজে এক এক রকম। এগুলো সবাই সমাজ থেকে সৃষ্ট, সবকিছু সমাজ থেকে সৃষ্টি হচ্ছে। মেয়েরা আমরা দিকে বেশি পাই, ছেলেরা কম পাই। এই তো আচ্ছা ঠিক আছে। তারপরে পোস্টিং নেওয়ার সময় কি কি ক্ষেত্রে বৈষম্য? শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রে, সহজে মনে থাকার জন্য। এখন এখানে আমাদের সবাইকে বলতে হবে, আমরা যারা আছি সবাইকে বলতে হবে। অনেক জায়গায় আছে যে আমরা সবাই এই নাম্বারটা জানি না। আচ্ছা বসে, নম্বরটা জানলেও জানাতে হবে। এখন এই যে আমাদের পদ্ধতি যেগুলি আছে, পদ্ধতির কথাগুলি এখানে আমরা যেটা বলছি, যেখানে যে আলোচনা আইবিসি অনেক বিষয়ে আলোচনা হয়েছে, এটা মেনলি কি আমাদের একজনের সাথে যে আমরা কথা বলবো, কথা বলার জন্য তার আমার টেকনিকটা থাকতে হবে, আমার কৌশল, সেই কৌশলটা জানা। কেমন ইনি এসএসসি এবং কোথায় গেছে? জি স্যার, আমি শুরুটা করে দিই। পরিকল্পনা অধিদপ্তরের IEM ইউনিট কর্তৃক আয়োজিত চতুর্থ স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর কর্মসূচির আওতায় উপজেলা পর্যায়ের মাঠকর্মী, SSCMO, FWV, API, FWA দের 2 দিন ব্যাপী দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক যোগাযোগ বিষয়ক কর্মশালায় আমরা আমাদের মাঝে আজকে রিসোর্স পার্সন হিসেবে পেয়েছি জনাব মোহাম্মদ ইফতেখার রহমান স্যার, উপপরিচালক IEM ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, ঢাকা। স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যার আমাদের মাঝে এসেছেন।
এছাড়া আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব এস এম আল কামাল স্যার, উপপরিচালক পরিবার পরিকল্পনা ঠাকুরগাঁও, আছেন সদরের এমওএমসিএইচ AFW সহ সবাইকে আসসালামু আলাইকুম। তো আমরা আসলে প্রথম দিন আমরা পরিচিতি পর্বটা করি নাই, যেহেতু আমাদের স্যারেরা দ্বিতীয় দিন এসেছেন। আজকে আমরা পরিচিতি পর্বটা শুরু করছি। প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি, তারপর আপনারা আপনাদের পরিচয় দিন। আমি নাজিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অতিরিক্ত দায়িত্বে আছি পীরগঞ্জ ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ারা পারভিন, সহকারী পরিকল্পনা কর্মকর্তা, পীরগঞ্জ। একটু জোরে এই মাস্কটা মানে মুখের এটা খোলা যায় না, খুলে পরিচয়টা আচ্ছা পরে নাম কি? নাম তো শুনলাম ভূমি আমার পালা। আমার নাম তো লেখাই আছে, তাই না? কামাল, পরিচালক পরিবার পরিকল্পনা ঠাকুরগাঁও। আমার একটা মেয়ে, আমার ওয়াইফ চাকরি করেন, মেয়েটা একটাই সন্তান। ওই যে দুটি সন্তানের বেশি নয়, একটু হলে ভালো হয়। আগে যে ওই শুনলাম মেনে চলছে, দুটি সন্তানের বেশি নয়, একটু হলে ভালো। স্যার ওই সময় ছিলেন, স্যার এই জন্য এটা ভালোর মধ্যেই আছেন। কেমন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইফতেখার রহমান, উপপরিচালক মিডিয়া প্রোডাকশন আইএম ইউনিট পরিবার পরিকল্পনা। আমার চাকরি 25শে জানুয়ারি 1999, 18তম বিসিএস, আর এই ছাড়া 20তম বিসিএস। কেমন? আমার দুই ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, একজন পরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আর একজন পরে কৃষি, ঢাকায় দুজনে। আমার বাড়ি হলো যে দিনাজপুর দিগঞ্জ ঠাকুরের পাশে। কেমন? আমি এই ঠাকুরগাঁয়ে মাস 6 ছিলাম আর কি, সেটা 2000 সালের দিকে। 2000 থেকে 2001 মার্চের দিকে, আবার মার্চ এপ্রিলে চলে গেছে আমি গাজীপুরে থাকি। সেই আর কি পরিচয়। হ্যাঁ, এখন ঘরে বসে অন্দরমহলে গিয়ে এই আপনার মনের কথাটা, সত্যিকে কথাটা তাদের সাথে বলে। আর অন্য কোনো ডিপার্টমেন্টের সুযোগ আছে? সুযোগ নেই। এই যে আপনার কালকে যে পরিচয় পর্ব যেভাবে হয়েছে, একজনেরটা আরেকজনে দিয়েছেন নাকি নিজেরটা নিজে দিয়েছেন? কেন দিয়েছেন? তাহলে আরেকজনেরটা জানা, এবং তার আরেকটা ছিল পছন্দ অপছন্দ, সেগুলো কি ছিল? স্যার যে ব্যক্তিগত তাহলে পছন্দ অপছন্দের একটা বিষয় ওখানে থাকে আর কি, যে যার পরিচয় আমি দিচ্ছি উনি কি পছন্দ করেন, তাহলে তার মানে আমি তার জেনে উনি কি পছন্দ করেন কি অপছন্দ করেন, যেহেতু আমাকে তার সাথে এমনভাবে রিলেশনটা বিল্ড আপ করতে হবে, এমন সাথে বিল্ড আপ করতে হবে যেন তার সাথে
প্রদানকারীর বাধা, সেবা গ্রহণকারীর বাধা এবং পরিবেশগত বাধা, আমরা এইভাবে কখনো চিন্তা করি না। বাধাগুলো এইভাবে আলাদা আলাদা আমার পক্ষ থেকে সমস্যা থাকতে পারে, যে স্কুল থেকে তার পক্ষ থেকে সমস্যা থাকতে পারে, পরিবেশ তো আমার জন্য একটা বাধা। এই জিনিসটা আমার কাছে ইউনিক মনে হয়েছে এবং এটা আমার জন্য মাঠে কাজ করার সময় একটি ভূমিকা পালন করে বলে আমার কাছে মনে হচ্ছে। তারপরেও বিশেষ করে এএনসি পিএনসি বিষয়গুলো এগুলো হয়তো কিছু জানা ছিল, আবার শুনলাম এটা আবার আমাদের জেলাটা আর একটু স্থানিত হলো। এই বিষয়গুলো যদি আমরা মাঠ পর্যায়ে কাজে লাগাতে পারি তাহলে অবশ্যই ট্রেনিংয়ের সফলতা আসবে বলে আমি বিশ্বাস করি। আর আমার কাছে যেটা মনে হয়েছে সবার জন্য যদি বলি, যে সেবা প্রদান করার সময় যদি সেবা গ্রহীতার কাছে আমরা গিয়ে এভাবে উপস্থাপন করতে পারি যে আমরা তার উপকার করার জন্য গেছি, মানে আমি আমার চাকরিটা হালাল করার জন্য গেছি, এটা অ্যাভয়েড করে যদি আমি তার আগে পরিবারের খোঁজ খবর, তার ছেলেটা কি অবস্থায় আছে, তার বাবার কি অবস্থা, মায়ের কি অবস্থা, কত আমাদের আশীর্বাদ করেছিলাম তোমার ছেলেটা অবস্থা ছিল, সুস্থ হয়েছে কিনা, এইভাবে কথা বলার পর যদি সে যদি যখন মনে করবে যে আমি তার ভালো চাই, তখন যদি তাকে আমি একটা মেসেজ করি তাহলে সে মনে করবে যে এটা আমার উপকারের জন্যই বলতেছি মনে হয়। সরাসরি গিয়ে যদি বলে যে কত মাথা পড়ে দিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে এই একটা পড়ে গেছে, তাহলে হয়তো নিবে না। আমার কাছে মনে হয় এই বিষয়টা যদি সবাই আমরা একটু নজর দিই তাহলে হয়তো আমাদের কাউন্সিলিংটা বা মোটিভেশনটা সফলভাবে আমরা তুলে আনতে পারবো। এখানে ইন্টিগ্রাল ফর্ম আমি দেখি নাকি বুঝাইতে পারবেন, এরকম বুঝাইতে পারবেন না বলেন না বলি স্যার, বুঝাইতে হবে যে তোমার হাতে যে রিংটা পড়াইছো ওটা তাহলে খুবই ভালো, একই তো এরকমই তো তুমি ওটা খুলে ফেলো, আমার চোখের সামনে তুমি সানডে মানডে ক্লোজ হয়ে যাও, আমি দেখি আমি দেখি তোমার, তারপরে অন্য কথা। সুতরাং এসব উল্টা জিনিস আমাদের কাছে বলবেন না, আপনাকে বোঝাইতে হবে, সেইটাই বলা হচ্ছে আইপিসি মোটিভেশনাল জ্ঞান আপনার থাকবে, ঠিক আছে? জন্য আপনারা এইভাবে লক্ষ্য হয়ে যান, নিজেদের কাজ নিজে করেন। যাদের বলতে হবে না আমি কেন ফিল্ডে নাই, তাহলে এই পেশার বীজ প্রবেশ করার কথা ওনারা দেখতে পাওয়ার কথা না, এই পেশার ফিল্ডে থাকার কথা তখন আমাদের এই ম্যাডামের দেখার কথা না, এই স্যারের দেখার কথা না যে আমাদের স্টাফ ফিল্ডে আসছে কিনা, কারণ বিবেকের কাছে দাঁড়াবে। আমরা যে বিদেশে যাই যেটুকু গেছি ওখানে দেখি যারা কাজ করে আমাদের দেশের মধ্যে এমন না, আমরা অফিসে গেলাম তাহলে এইটা হলো যত কাজ হলো সেটা হলো আমাদের পার্সোনাল কাজ, সেটা হলো আসল কাজ, আর অফিসের কাজগুলোকে মনে অপশনাল। এই গল্প করছি আকাঙ্ক্ষা করছি এই করতেছি, ওখানে করে একদম নাই, মোবাইলে কথা বলতেছি, বাইরে হলেও মোবাইল তারা সাইলেন্ট করে রাখে, খুব জরুরি হলে হয়তো ঘরে অফিসিয়াল করে যায়, নাহলে মেসেজ দেখা অফিসিয়াল টাইমে দেখা না, তারা না কাজই দেবে, কাজ আর কাজ, আর আমাদের অন্যরা হয়ে গেছে। কারণ সেই জন্যই কিন্তু আমরা একটু পিছিয়ে আসি, নাহলে যে বঙ্গবন্ধু বলেছেন যে সোনার বাংলা, আসলে এই দেশে সোনা ফলে বলেই আমরা কিন্তু বেঁচে আছি। আমাদের এই যে রাস্তাগুলো আমরা সময় গেছিলাম, আমি তো 2000 গেছিলাম তখন আসছিলাম, তো এই রাস্তা বিকেলে শুধু মানে ধুধু মাঠ ছিল, তাই না, মাঠ ছিল বুঝলি আবার, আর এখন এগুলো শোনা হয়েছে, শোনা হয়, সেই জন্যই কিন্তু আমরা এখনো ভালো আছি। কথা একটাই যে আমাদের যে প্রশিক্ষণ যেটা আমরা শিখলাম, কিন্তু একটা ভালো কথা বলছে যে বাধাটা করতে হবে, বাধাটা আমার ক্লায়েন্টের সাথে আমার পার্সোনাল রিলেশনশিপ সম্পর্ক সেটা বিল্ড আপ করতে হবে। এই সঙ্গে ভালো লাগছে যে ভালোবাসা যদি পাথরে তুলতে হবে, পাথরেও করতে হবে সম্ভব, তাই না? সাগরের ঢেউ কেউ সে কি করে দেবে, আমার দেওয়া সম্ভব না। তো যারা গান লিখেন আসলে কিন্তু গানের কথা অত্যন্ত সেটা বাস্তবে সম্ভব না হলেও যারা একটা বোঝানো হয়েছে কিন্তু সম্ভব যে মানুষকে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। তাহলে এখন আমরা যখন আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলতে তখন তার জন্য কোনো রকমের কষ্ট না পায়, সেভাবে তার সাথে কথা বলতে হবে। আমি যে সেবা দিব তার যারা কোয়ালিটির সেবা হয় তখন যেন আমার জন্য তার কোনো ক্ষতি হয়ে না যায়। কারণ আমরা প্রজাতন্ত্রে কি কর্মচারী, আমরা এই যে বেতন পাই তার যে ট্যাক্সের পয়সা সেখান থেকেই করতে হবে, তাহলে তারও তো কর্মচারী। আমার বাসায় যে মেয়েটা ছেলেটা কাজ করে সে যদি আমার সাথে খারাপ আচরণ করে আমি তাকে রাখবো? তারা তো আমাদেরকে রাখছে, হয়তো সরাসরি যদি ভিতরে রাখতে
আমার বাসার লোকটা যদি খারাপ আচরণ করে, তাকে যদি আমি না রাখি, তাহলে ওই যে লোকটা যে সেবা পাওয়ার কথা তার সাথে যদি আমি খারাপ আচরণ করি, তাহলে বলেন সেদিন আচরণটা আমার সঠিক হয়েছে? তাহলে আমাদের সেবা দেওয়ার জন্য ওইভাবে মনোভাব আমি তার রাখো, আমি তার রাখো, যে তার পয়সাই কিন্তু আমার ব্যাপার। একটা ফকির আমার কাছে যদি আমি সেবা নিতে, তার পয়সাটা আমার দরকার হয়। ফকিরের পয়সা করতে হয় না? কিভাবে হয়? জমিতে যে জিনিসটা কিনে, তার তেল কিনবে, চাল কিনবে, ডাল কিনবে, খাবার কিনবে, সবটাতেই কিন্তু তার ট্যাক্স সেই পয়সাটা আমার যত একটা বছর সেখানে আসতেছে। আমার সেবা সবাইকে সমানভাবে দিই, সবার সাথে আমার আন্তরিক হতে হবে। আমার সেবাটা যেন ভালোবাসাপূর্ণ হয়, আমার সেবাটা যেন কোয়ালিটিপূর্ণ হয়, তাহলেই কি হবে, অন্যরা যারা আমার সেবা গ্রহণকারী তারা আমার কাছে আসবে। কখনো একজনকে আমার যে সেবার আগে আনার জন্য, আমার টার্গেট পূরণের জন্য কখনো মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা দিয়ে প্রবৃত্ত করা যাবে না, কোনো মিথ্যা প্রবৃত্ত করে তাকে আমাদের আন্দায় আনা যাবে না। তাকে সবসময় সত্য কথা আমার বলতে হবে, সঠিক তথ্য দিতে হবে, তাকে মোটিভেট করে তারপরে আমার সেবার আওতায় তাকে আনতে হবে। আর না হলে রেশমা নাকি নাম যে গান গাইলে কি জানি নাম, ওদের মতো কিছু শিল্পী লাগবে গান গাবে আর পদ্ধতি করবে। আর হলো কিছু ওই যে এখানে হাট বাজার আছে, হাট বাজারে হচ্ছে কিছু পদ্ধতি বিক্রি করে না, ওষুধ বিক্রি করে না, এমন যে ওষুধ বিক্রি করে সেই ওষুধ খেলে বলে যে দাদাও খুশি দাদিও খুশি। ওই ওষুধ খেলে এমন কোনো ওষুধ নাই যে ওষুধ দিয়ে মানে যে রোগ ভালো হয়, যে রোগ ভালো হয়। আমি যখন ইউনিভার্সিটিতে বলি, ঢাকা ইউনিভার্সিটিতে, তখন হাইকোর্টের কাছের কাছে প্রশ্ন রেখে আমার দায়িত্ব সঠিকভাবে যেন আমরা পালন করার চেষ্টা করি, তাহলে আমার পিছনে কোনো সুপারভাইজ ট্রাভেল করতে হবে, আমার কাজটা আমি নিজেই করি। আশা করি আপনাদের 2 দিনের প্রশিক্ষণে যেগুলো শিখেছেন, যে আন্তর্জাতিক যোগাযোগ কীভাবে আমার যে সেবা দিই তার সাথে কীভাবে সম্পর্ক আমার ডেভেলপ করতে হবে, কীভাবে আমি তাকে কোয়ালিটি সেবা এনশিওর করি, এইটা যেন আমার মনের মধ্যে থাকে, তাহলে দেখবেন যে কাজটা আমার সহজ হয়ে যাবে। আর সর্বোপরি সেটাকে যদি আমি আবার ভালোবাসার দিক দিই, তাহলে এই পরিবেশটা যে পাথরের পরীক্ষাও সম্ভব হবে, যেটা অসম্ভব না সেই কাজটাও সম্ভব হয়ে গেছে। আমি আশা করি যে আপনারা যদি সকলেই চেষ্টা করেন, তাহলে পীরগঞ্জ যে বলছে না পীর, ঠাকুরটা 5টা পরিবার মধ্যে যে পীরগঞ্জে পীর হয়ে থাকবে সবার কাছে, আশা করি যে আপনারা পীরগঞ্জে পীর হয়ে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ জানাচ্ছি যে স্বল্প সময়ের মধ্যেও যারা এই প্রোগ্রাম সুন্দরভাবে অ্যারেঞ্জ করেছেন সেজন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনারা যারা এখানে বসে বসে ওয়াজ শুনেছেন সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কারণ এই ওয়াজটা আমরা শুনেছি এক কান দিয়ে আরেক কান দিয়ে যেভাবে ঠিকই যতটুকু থাকবে, তারপরে হলো যে বইটা আছে বইটার জন্য আমরা সবাই করি, তাহলে আমাদের দিনটা কাজটা অনেক সহজ হয় বলে বিশ্বাস করি। আশা করি আপনার যেটুকু আলোচনা আছে এখানে উপকৃত হবেন, এবং সর্বোপরি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখাচ্ছেন ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ক্রাইটেরিয়া আছে, শর্ত আছে। কয়টা শর্ত জানা আছে? 4টা। একটা কি? প্রথমটা কি? স্মার্ট সিটিজেন। আচ্ছা, তারপর দ্বিতীয়টা কি? স্মার্ট সিটিজেন। তারপরে স্মার্ট ইকোনমি, হ্যাঁ, ঠিক আছে, বাসা দুইটা। স্মার্ট গভর্নমেন্ট, হ্যাঁ, থ্যাংক ইউ। সব গভর্নমেন্ট তিনটা আছে। একটা সোসাইটি। কি নাম জানি? ঋতু রানী। আচ্ছা, কোথায় শুনছেন এটা? তখন হ্যাঁ, ফাইবার লাগবে কাজে পরীক্ষার সময়। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ। 1 নম্বর কি? স্মার্ট সিটিজেন। স্মার্ট সিটিজেন হলে কি হবে? একটার সাথে আরেকটা রিলেটেড। একটা সমাজের যদি সবাই স্মার্ট হয়ে যায়, তখন কি হবে? সোসাইটি কি হবে? স্মার্ট। যে স্মার্ট হবে সে কি হবে? দেশে কন্ট্রিবিউশনটা থাকবে, তাই না? সে অবদান রাখবে, নিজে ইনকাম করবে, নিজে স্বাবলম্বী হবে। তাহলে একটা সমাজে যদি সবাই স্মার্ট হয়ে যায়,
তাহলে সমাজ কি হবে? স্মার্ট হবে। তাহলে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি। স্মার্ট সোসাইটি যদি হয় তাহলে কি হবে? স্মার্ট ইকোনমি হবে। স্মার্ট ইকোনমি যদি হয় তখন গভর্নমেন্ট কি হবে? স্মার্ট। এই যে চারটা পিলার, এই চারটা হওয়ার জন্য অন্যতম যেটা স্মার্ট সিটিজেন, সেই কাজটা কিন্তু কারা করতেছে? আমরাই করতেছি, তাই না? মায়ের পেটে কখন বাচ্চা আসবে, সেই বাচ্চাটা কিভাবে সুস্থ সবল থাকে, তাহলে মায়ের পেটে বাচ্চা আসার আগে যে কিসে আমরা সেবা দিচ্ছি, পেটে কখন বাচ্চা আসতে হয়, তারপরে বাচ্চাকে একদম সুস্থ হয়, সবল থাকে, সেই জন্য সেই মায়ের সেবা দিচ্ছি। কোথায় ডেলিভারি হবে, সেই বাচ্চা কিভাবে লালন পালন করবে, কি পুষ্টিকর খাবার খাবে, একটা নিয়ে বাচ্চা হওয়ার পর আরেকটা কদিন করা হবে, তাহলে যে সুস্থ সবল বাচ্চা হবে। এটা হলে আমাদের তখনই কি হবে? আমরা এই স্মার্ট হওয়ার জন্য আমরাই কিন্তু প্রথমত সেই অবদানটা রাখছি, তাই না? তাহলে স্মার্ট বাংলাদেশ তখনই হবে যখন স্মার্ট সিটিজেন। মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্নে দেখাচ্ছেন 2041 সালের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমরা যদি সবাই মিলে কাজ করি তখনই হবে। অনেকে আবার থাকি যারা নেতা নেত্রী আছে, অনেক আমার বাবা নেত্রী নেতা কিংবা অমুকে আমার ভাই নেতা, আমি কাজ করি কেন? মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার দলে যারা 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 আমার কর্মী বাহিনী তাদের কোনো কাজ করতে হবে না, বলেছেন না, বলেছেন যে আমার নেতার কোনো ছেলে মেয়েকে কাজ করতে হবে না। তাহলে আমি যদি আমার বঙ্গবন্ধুর আদর্শ মেনে চলি, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখাচ্ছেন সেটাকে যদি আমি আমার যদি আদর্শ মনে করি, আমি যদি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাস্তবায়নের জন্য আমাকে কাজ করতে হবে, তাহলে দলের যদি কেউ থেকে থাকে তাহলে আমার আরও বেশি কাজ করা হবে, আরও বেশি কাজ করা হবে। আমি আশা করব যে আমরা সেই স্মার্ট বাংলাদেশ দেখে যেতে না পারলেও আমাদের পরবর্তী প্রজন্ম যাতে স্মার্ট বাংলাদেশ দেখে যেতে পারে, সেটা আমাদের যেটুকু দায়িত্ব আছে আমরা ইনশাআল্লাহ আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে দায়িত্ব পালন করব, তাহলেই সম্ভব। আমি আশা করি যে তখনই সম্ভব হবে যদি আমরা যার যার অবস্থানে থেকে আমার উপরে যে দায়িত্ব আছে সেটা যদি আমি আন্তরিকভাবে পালন করার চেষ্টা করি, তখনই ইনশাআল্লাহ সেটা সম্ভব হবে। তো সবাই ভালো থাকবেন। আশা করি যে আমাদের যেটুকু ম্যাকিং ছিল আর যেটুকু আপনাদের ভালো লাগছে সেটা আপনাদের সহযোগিতা ছিল, সেজন্য আছে পরিবেশে আমার ধন্যবাদ জানাই। যারা এই সকল সময় আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা। প্রোগ্রাম চললো এবং আমরা অনেক কথাই শুনেছি, এগুলো আমরা বাস্তব জীবনে কাজে লাগাবো। এই প্রত্যাশা রেখে আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি।